রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য, যিনি হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম ধর্ম হিসেবে বিশ্ববাজারে স্থাপন করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ, ভারতীয় যুব সমাজের অন্যতম পথিকৃৎ। তার মহান বাণীগুলি যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিল, এখনো করে চলেছে এবং করে যাবে। তবে এই মহান ব্যক্তি, যিনি হিন্দু ধর্মকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়েছিলেন, তিনি একসময় বলেছিলেন, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। প্রশ্নটি হলো, তিনি কেন এই উক্তিটি ভারতীয়দের কাছে রেখেছিলেন? এমনকি তিনি ভারতীয়দের মাছ মাংস খাওয়ার পরামর্শ দিয়ে গেছেন। আজকের ভিডিওতে বিবেকানন্দের এই মহান বাণীগুলি তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন কায়স্থ পরিবারে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর সন্তান হয়ে আসে নরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, বিবেকানন্দের পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। শিকাগো সম্মেলনে যাওয়ার পথে ক্ষেত্রীর রাজা অজিত সিং তার নাম দেন বিবেকানন্দ। বিবেকানন্দের 9 ভাই বোন। পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন। সেই সুবাদে অর্থ সংকট খুব একটা ছিল না। ছেলেবেলা থেকেই নরেন্দ্রনাথের মধ্যে আধ্যাত্মিকতার আগ্রহ দেখা যায়। শিব, রাম, সীতা, হনুমানের মূর্তির সামনে তিনি প্রয়াসই ধ্যানে বসতেন। সাধু সন্ন্যাসীদের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল। ছেলেবেলা থেকেই নরেন ছিলেন দুরন্ত প্রকৃতির। তিনার মা বলতেন, শিবের কাছে ছেলে চাইলুম, তা তিনি নিজে না এসে পাঠালেন তার এক চেলা এক ভূতকে। তিনি বই পড়তে ভালোবাসতেন। দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য বিষয়ে বই পড়ায় তার বিশেষ আগ্রহ ছিল। বেদ, উপনিষদ, ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি হিন্দু ধর্মগ্রন্থ পাঠে তিনি পটু ছিলেন। এই সময় নরেন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ ঘটে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। 1881 সালের নভেম্বর মাসে রামচন্দ্র দত্ত নরেন্দ্রকে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নিয়ে যান। সেখানে রামকৃষ্ণদেব ধর্ম উপদেশদানের জন্য আমন্ত্রিত ছিলেন। নরেন্দ্রকে একবার দেখে রামকৃষ্ণদেব কেঁদে ফেলেছিলেন। তিনি বলে উঠলেন, এই তো সেই, যাকে আমি এত কাল খুঁজে এসেছি। রামকৃষ্ণ পরমহংসদেব নরেনের ভাবে মুগ্ধ হয়ে নরেন্দ্রকে দক্ষিণেশ্বরে আমন্ত্রণ জানালেন। এই থেকে রামকৃষ্ণ পরমহংসদেব ও নরেন্দ্র দত্তের পদযাত্রা শুরু। তবে প্রথম দিকে নরেন রামকৃষ্ণদেবকে গুরু বলে মেনে নিতে অস্বীকার করেছিলেন, এমনকি তার চিন্তা ভাবনার বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশও করেছিলেন। একবার নরেন জানতে পারেন রামকৃষ্ণদেব টাকায় হাত দিলে নাকি তার সর্ব অঙ্গ জ্বলে যায়। এই কথা কতখানি যুক্তিযুক্ত তা দেখবার জন্য একদিন তিনি গোপনে রামকৃষ্ণদেবের শয্যায় টাকা রেখে আসেন এবং তিনি দেখতে পান রামকৃষ্ণদেব সেই টাকার দহনে জ্বলে পুড়ে যাচ্ছেন। ফলে নরেন তার অপরাধ বুঝতে পারেন। তবে নরেন্দ্রনাথের জীবনে পিতৃবিয়োগের পর এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। 1884 সালে 25শে ফেব্রুয়ারি পিতা বিশ্বনাথ দত্ত আকস্মিক মৃত্যুর পরে সংসারের সমস্ত দায়ভার এসে পড়ে নরেনের কাঁধে। চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন নরেন। এছাড়া পিতৃবিয়োগের পর আত্মীয়রা তাদের সম্পত্তির ওপর দখল হানতে শুরু করেন। ফলে এই সময়টা নরেনের জীবনে এক শোচনীয় পরিস্থিতি তৈরি করেছিল। দুবেলা বাড়িতে অন্ন যোগান দেওয়া হয়ে উঠেছিল তার কাছে বড়ই কষ্টসাধ্য। সে সময় প্রায় মাকে বাড়ি থেকে এটা বলে বেরোতেন, আমার নেমন্তন্ন আছে মা। এভাবেই কোনোদিন সামান্য, কোনোদিন অনাহারে কাটিয়ে দিতেন তিনি। কিন্তু এই সময় তিনি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে শান্তি খুঁজে পেতেন। একদিন নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে অনুরোধ করেন তিনি যেন কালীর কাছে তার পরিবারের আর্থিক উন্নতির জন্য প্রার্থনা জানান। রামকৃষ্ণ পরমহংসদেব তাকে বলেন তিনি যেন নিজে মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন। কথা মতো নরেন্দ্র 3 বার মন্দিরে যান, কিন্তু প্রার্থনায় তিনি বারে বারে জ্ঞান, বিবেক, বৈরাগ্য প্রার্থনা করে বসেন। কোনো মতেই অর্থের প্রস্তাব মায়ের কাছে উপস্থাপনা করতে পারতেন না তিনি। এরপর থেকে তিনি বুঝেছিলেন অর্থই জীবনের সবকিছু হতে পারে না।
রাজার শিষ্য হয়ে কি করে মায়ের কাছে অর্থের মতো সামান্য জিনিস চাইতে পারেন তিনি? এই বিবেক জন্মেছিল তার মনে। এরপর থেকে তিনি বেশি করে রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন এবং রামকৃষ্ণদেব তার সমস্ত জ্ঞানের ভাণ্ডার উজাড় করে দেন নরেন্দ্রের ওপর। তবে 1885 সালে রামকৃষ্ণ পরমহংসদেবের ক্যান্সার ধরা পড়ে এবং তার কিছুদিনের মাথায় তিনি মারা যান। গুরুর এহেন বিয়োগের পর নরেন্দ্র সন্ন্যাস গ্রহণ করেন এবং পথে পথে ঘুরে বেড়িয়ে মানুষের মধ্যে মানবতার ভাব প্রদর্শন করতে থাকেন। 5 বছর ধরে ভারতের সর্বত্র ভ্রমণ করেন নরেন্দ্র। পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দের সঙ্গী ছিল ভাগবত গীতা। দেশ ভ্রমণকালে তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট অনাহারে জীবন যন্ত্রণায় তার হৃদয় কাতর হয়ে ওঠে। এ সময় তিনি ক্ষেত্রী রাজা অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এই ক্ষেত্রী রাজা নরেন্দ্রকে আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করে ভারতীয় ধর্মকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করার অনুরোধ জানান। সেই অনুরোধে বিবেকানন্দ আমেরিকায় পাড়ি জমান। এরপর সেপ্টেম্বর মাসে শুরু হয় শিকাগো ধর্ম মহাসভা। এই সম্মেলনে স্বামীজি বিচলিত ছিলেন, কারণ এটি ছিল প্রথম তার মঞ্চ উপস্থাপনা। তবে তিনি তার সমস্ত জড়তা কাটিয়ে বিদ্যার দেবী সরস্বতীর নিকট মাথা নোয়ালেন এবং তার বক্তৃতা শুরু করলেন, মাই ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা। ব্যাস, তার এই লাইন সম্ভাষণের পর প্রায় 7,000-এর মতো দর্শক শ্রোতা 2 মিনিট দাঁড়িয়ে তার উদ্দেশ্যে করতালি দিয়েছিলেন। স্বামীজি তার এই বক্তৃতায় সমস্ত ধর্মের মানুষকে ভাই ও বোনের সম্ভাষণ করেছিলেন, সমস্ত ধর্মকে শ্রদ্ধা জানিয়েছিলেন এবং মানবতার জয়গান গেয়েছিলেন। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, অর্থাৎ জীব পূজা করাই ঈশ্বরের প্রকৃত আরাধনা করা। স্বামীজির এই উদারতা সারা বিশ্ববাসীর হৃদয় জয় করেছিল। এই সম্মেলনের পর থেকে আমেরিকায় হইচই পড়ে যায়। আমেরিকার খবরের কাগজগুলিতে তার চেহারার বর্ণনা দিয়ে ছাপানো হয়েছিল, মধ্যরাতে আকাশের মতো শান্ত 2টি চোখ, স্পন্দিত ওষ্ঠ, দুরন্ত চকিত গতি, বুকের ওপর হাত জোড়ো করে দাঁড়ালে তখন কোনো শ্রেষ্ঠ অভিনেতারও ক্ষমতা নেই তাকে অনুকরণ করে। শিকাগো বক্তৃতার পর স্বামীজি নানা জায়গায় যান, নানা ভাষণ রাখেন। ভারতের মাটিতে তার জয়গান পড়ে যায়। স্বামীজি বলেছিলেন, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। বর্তমানে বিভিন্ন সমাজ মাধ্যম ও সংস্থা এগুলো নিয়ে অপপ্রচার চালান। আসলে এখানে স্বামীজি গীতা পড়তে না বলেননি। ইনি বোঝাতে চেয়েছেন, গীতা পাঠ করার জন্য যে পরিমাণ মানসিক ও দৈহিক শক্তির প্রয়োজন, তার জন্য আগে সুস্বাস্থ্যকর খাদ্য ও দৈহিক শ্রমের প্রয়োজন, যেমন ফুটবল খেলা। এবার আপনারাই বলুন, যে মানুষটি নিজে গীতা নিয়ে ঘুরে বেড়াতেন, যে মানুষ নিজেদের ধর্মকে বিশ্ববাজারে তুলে ধরলেন, তিনি কি কখনোই গীতা বর্জন করার কথা বলতে পারেন? স্বামীজি সন্ন্যাস গ্রহণের পরও তার খাদ্য তালিকা থেকে মাছ মাংস পরিত্যাগ করেননি। এমনকি তিনি সবাইকে মাছ মাংস খাওয়ার পরামর্শ দেন। এই সময় তাকে এক শিষ্য প্রশ্ন করেছিলেন, মাছ মাংস খেলে তো রজগুণ বেড়ে যায়, তাহলে আপনি কেন তা খাওয়ার পরামর্শ দেন? স্বামীজি বলেন, শাক পাতা খেয়ে দেশে তমস বেড়ে গেছে, সাধারণ মানুষ অলস হয়ে পড়েছে। যে দেশে অন্নের এতখানি অভাব, সে দেশে মাছ মাংস খাওয়া বন্ধ করা কতখানি যুক্তিযুক্ত তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। যাই হোক, স্বামীজির মৃত্যু নিয়ে আরো অনেক গল্প রয়েছে, ভেবে রেখেছি তা নিয়ে আর একদিন আলোচনা হবে। আজ এতদূর। আজকের পর্ব এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টিল দেন, টাটা, বাই।